তো আমাদেরকে আমরা প্রথমে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দেখব। তো এখানে 5টা প্রসেস দেয়া আছে। এরপর অ্যারাইভেল টাইমগুলো দেয়া থাকবে, এখানে দেয়া আছে 3 4 0 3 5। এরপর বার্ডস টাইমটাও দেয়া থাকবে 1 5 2 7 5। অ্যারাইভাল টাইম হচ্ছে প্রসেসগুলো কোন টাইমে সিপিইউর ভিতরে আসবে, আর বার্ডস টাইম হচ্ছে কতক্ষণ সেটা এক্সিকিউট হবে, এটা তো আমরা জানি। তো আচ্ছা, এটা কিভাবে করতে হয়? তো যেই অ্যারাইভাল টাইমে যেটা প্রথমে আসবে সেটার কাজ আগে হবে। যেমন এখানে অ্যারাইভাল টাইম মানে P3 সবার আগে এসেছে 0। P3 এর টাইম ইউনিট টাইম হচ্ছে 0। তো এই জন্য আমরা প্রথমে 0কে আনবো। তো P3 এর বার্স টাইম হচ্ছে 2। তো এ কারণে 0 থেকে 2 পর্যন্ত P3 এর এক্সিকিউশন চলবে। এরপর মানে 2 মিনিট পর মানে 2 ইউনিট টাইম পর এটার এক্সিকিউশন শেষ হয়ে যাবে। তো এরপর এরপর আমি দেখব যে 0 থেকে 2, এখন 0 থেকে 2 এর মধ্যে কে কে এসেছে, মানে 2 টাইমের মধ্যে কে কে কেউ চলে আসে এসেছে। তো কেউ আসেনি, ঠিক আছে, কেউ কিন্তু আসেনি। এরপর কোন টাইমে এসেছে? এরপর এসেছে 3 টাইমে। 3 টাইমে থ্রি এসেছে। টাইমে তো আমি এই যে 2 থেকে এইটুকু টাইমের মধ্যে আসলে আমার কোনো প্রসেস এক্সিকিউট আইডল এক্সিকিউট হয়নি, ঠিক আছে। এইটুকু টাইমের মধ্যে আমার কোনো প্রসেস এক্সিকিউট হয়নি। তো এই কারণে এইটুকু মানে এখানে কোনো প্রসেস আমি লিখিনি আর কি। এখন থ্রি, মানে সিপিইউটা হচ্ছে এই টাইমে অলস থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এখন 3 টাইম শুরু হয়ে গেল, 3 টাইমের কাজ শুরু হয়ে গেল। এখন 3 টাইমের মধ্যে কে কে এসেছে? P1 এসেছে, আর হচ্ছে P4 এবং এসেছে। তো এই দুইটার মধ্যে এখন কার কাজ আগে হবে? যেটা উপরে আছে সেটার কাজ আগে হবে, ঠিক আছে। তো প্রথমে তো P1 এসেছে, তো P1 এর কাজটা আগে হবে। তো যেটা উপরে আছে ওইটার কাজ হবে নাকি মানে যেটার মান ছোট ওইটা হবে? না, এখানে মানে তো এখানে মানে, কি আমি বলি, হ্যাঁ ধরো বলো। P1 আর P4 প্রসেস একসাথে আসছে, কিন্তু দেখো হ্যাঁ, P1 এর কিন্তু এক্সিকিউশন টাইম কম, 1 সেকেন্ড। তাহলে ওর এক্সিকিউশনটা আগে হবে। আচ্ছা, এটা তো শর্টেজ জব ফাস্টের ক্ষেত্রে শাহাদাত, এটা কিন্তু ইসের ক্ষেত্রে না, এফসিএফএস এর ক্ষেত্রে না। এফসিএফএস এর ক্ষেত্রে মানে P1 এরও অ্যারাইভাল টাইম 3, P4 এরও অ্যারাইভাল টাইম কত 3। তো দুইটার মধ্যে কোনটা উপরে আছে সেটার কাজ আগে হবে। আর তুমি যেটা বলেছো না কোনটার বার্ডস টাইম কম, ওইটা কি? ওটা শর্টেজ জব ফাস্টের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো এখন কোনটা উপরে আছে? এটা উপরে আছে, মানে দুইটাই তো 3। এখন আমি কোনটা নিয়ে কাজ করব? প্রথমে এটা নিয়ে কাজ করব, যেহেতু এটা উপরে আছে। তো এটা নিয়ে কাজ শুরু করি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, স্ক্রিন কেন? এই যে এখন দেখা দেখা যাচ্ছে। যাইতেছে তো। আচ্ছা ঠিক আছে, তোমার নেটে প্রবলেম করছে সম্ভবত। আচ্ছা, তো এখন এটার বার্ডস টাইম হচ্ছে 1 1 1 টাইম, মানে 1 ইউনিট টাইম। তো এই যে 3 থেকে 4 পর্যন্ত এটা এক্সিকিউট হবে, ঠিক আছে। এখন আমি দেখব 4 এ, এই 4 টাইম আমার এই পর্যন্ত এক্সিকিউশন শেষ। এখন 4 টাইমের মধ্যে কে কে এসেছে? 4 টাইমের মধ্যে এসেছে শুধু P2, ঠিক আছে, সরি P3 আছে, আর P2 আছে, তাই না? P3 আর কি P2 আছে। তাহলে এখন এই দুইটার মধ্যে কোনটার কাজ আগে হবে? এইটার কাজ অবভিয়াসলি আগে হবে, কারণ এটার অ্যারাইভাল টাইমটা কম, ঠিক আছে। তো এখন P4 এর কাজ, এখন P4 এর বার্স টাইম কত? 7। তো 4 থেকে 7 পর্যন্ত আমি এক্সিকিউট করব, তাহলে কত হবে? 4 থেকে আমি যদি 7 টাইম পর্যন্ত এক্সিকিউশন চালাই তাহলে 11 হয়। এইটুকু কি বুঝতে পেরেছি? তো P3 এর কাজটা কি হয় নাই? আচ্ছা দাঁড়াও একটু। আচ্ছা। P3 এর কাজ, P3 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 তো হ্যাঁ হ্যাঁ, প্রথমেই হয়ে গেল, এই যে। ও সরি P4 হ্যাঁ যেটার P4, অ্যারাইভাল টাইম হ্যাঁ 3। এই যে এখন হলো ও P4। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা দেখো, এই যে আমরা আবার একটু রিপিট করি। P1 আর P4 আসলো, এই দুইটার অ্যারাইভাল টাইমই সেম। এখন এই দুইটার মধ্যে কোনটার কাজ আগে হবে? P1 এর কাজ আগে হবে। তো P1 এর কাজ হলো 3 থেকে 4 পর্যন্ত। কেন 4 পর্যন্ত? কেন, কারণ এটার বার্স টাইম 1। তো 3 থেকে 1 ইউনিট টাইম পর্যন্ত এটা যাবে, মানে 4 হবে। আচ্ছা গেল। এবার 4 টাইমের মধ্যে কে কে চলে এসেছে? P3 তো আগেই আছে, সরি P4 আগেই আছে, এই যে P4। আর কি এসেছে? আর P2 এসেছে না? তো এই দুইটার মধ্যে কে আগে হবে? P4 আগে হবে। তো এই যে হ্যাঁ P4 হলো, P4 আগে হবে। হ্যাঁ P4 এর বার্স টাইম কত? 7। তাহলে 4 থেকে আমি 11 পর্যন্ত আমার এক্সিকিউশনটা হলো, ঠিক আছে। এখন এখন কত 11 পর্যন্ত আমার এক্সিকিউশন হয়ে গিয়েছে। এখন 11 এর মধ্যে কে কে চলে এসেছে? মানে এই যে P2 তো আগেই ছিল, আর এখন P5 ও চলে এসেছে। তো এই দুইটার মধ্যে কোনটার কাজ আগে হবে? P2 এর কাজ আগে হবে, ঠিক আছে। তো P2 হলো, তো P2 এর বার্স টাইম কত? 5। তাহলে 11 থেকে আমি 5 পর্যন্ত এক্সিকিউশন, মানে আমার টাইমটা হবে 11 থেকে 16 পর্যন্ত, যেহেতু এটার
মানে বার্স্ট টাইম 5, ঠিক আছে, 12 13 14 15 16, 5। আচ্ছা, তো এখন 16, এখন তো সবই আসলে চলে এসেছে, এখন শুধু বাকি আছে এক্সিকিউশন, বাকি আছে কার, P5 এর। তো এই যে P5 এর এক্সিকিউশনটা হলো, সেটা কত পর্যন্ত, এটার বার্স্ট টাইম হচ্ছে 5, তাহলে 16 থেকে কত 21 পর্যন্ত না, 5 16 থেকে 21 পর্যন্ত হচ্ছে এটার এক্সিকিউশন হবে। তো এটা কি বুঝতে পেরেছে এখন? গ্যান চার্ট হ্যাঁ বলে। বুঝতে পারছি। আচ্ছা, গ্যান চার্ট। তো এখন কমপ্লিশন টাইমটা আসলে কি, কমপ্লিশন টাইমটা হচ্ছে আমার এই যে এক্সিকিউশনটা কখন টার্মিনেট হয়েছে, টার্মিনেট হয়েছে মানে শেষ হয়েছে। যেমন P3 এর এক্সিকিউশনটা শেষ হয়েছে 2 ইউনিট টাইমে, তাই না? তাহলে এই যে P3 এর কি কমপ্লিশন টাইম হবে 2। তারপর P1 এর এক্সিকিউশনটা টার্মিনেট হয়েছে বা শেষ হয়েছে কখন, P4 টাইমে। তাহলে এটার কমপ্লিশন মানে P1 এর কমপ্লিশন টাইম হবে 4, এই যে P1 এর কমপ্লিশন টাইম 4। এরপর P4 এর P4 এর এক্সিকিউশন কখন টার্মিনেট হয়েছে, 11 এ, ঠিক আছে, 11 টাইমে ইউনিট টাইম। তো এই জন্য P4 এর কমপ্লিশন টাইম 11। এরপর P2 এরটা কত 16, এই যে 16। আর P5 এরটা কত 21, এই যে 21। আচ্ছা, এই গেল কমপ্লিশন টাইম। এরপর হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলাটা হচ্ছে কোথায়, এখানে লেখা আছে নাকি, এই যে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো আচ্ছা, এখন তাহলে কমপ্লিশন টাইম থেকে আমি অ্যারাইভাল টাইমটা বাদ দিলেই টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাব। তো 4 থেকে 3 বাদ দিলে কত 1, তারপর 16 থেকে 4 বাদ দিলে কত 12, তারপর 2 থেকে 0 বাদ দিলে 2, এরপর হচ্ছে 11 থেকে 3 বাদ দিলে 8, 21 থেকে 5 বাদ দিলে কত 16। আচ্ছা, আমার টার্ন অ্যারাউন্ড টাইমটা আমি পেয়ে গেলাম। এখন ওয়েটিং টাইম, আর এটা এই রেসপন্স টাইম আসলে স্যার আমাদেরকে দেখাননি, তো এটা আসলে দরকার নেই আমাদের। ওয়েটিং টাইম পর্যন্ত দেখিয়েছেন স্যার। টার্ন অ্যারাউন্ড মাইনাস বার্স্ট টাইম। হ্যাঁ, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। তো এই যে 1 থেকে 1 মাইনাস করলে 0, তারপর 12 থেকে 5 মাইনাস করলে 7, 2 থেকে 2 মাইনাস করলে 0, তারপর 8 থেকে 7 মাইনাস করলে 1, এরপর কি 16 থেকে 5 মাইনাস করলে কত 11। আচ্ছা, এই গেল। এরপর অ্যাভারেজ টাইম কিভাবে বের করতে হয়, ঠিক আছে, মানে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম, এটা কিভাবে বের করতে হয়, এটা তো সহজ। এটা সাম করব, এই যে আমার টার্ন অ্যারাউন্ড টাইমের সাম করব, কত সাম হবে 13, 15 বাই 23, 23 আর 16 কত 7 33 আর হচ্ছে 39, ঠিক আছে। তো 39 থেকে যে 5 বাদ দিব, মানে 5টা যেহেতু অপারেশন আছে, সরি 5টা প্রসেস, সেটাকে ভাগ দিব আর কি। 39 থেকে 5 ভাগ দিলে কত, যেটা অ্যান্সার আসবে সেটাই মানে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। আর হচ্ছে এটারও সাম করব, এটার সাম কত 11 7 হচ্ছে 18, 18 আর 1 হচ্ছে 19। হ্যাঁ ঠিকই তো 19। হ্যাঁ 19ই তো। 19 থেকে কি আমার এই যে প্রসেস, যে কয়টা প্রসেস আছে, মানে 5টা প্রসেস কার্যকর হয়েছে, সেটাকে আমি ভাগ দিয়ে দেব, তাহলে আমি অ্যাভারেজ ওয়েটিং টাইমটা পেয়ে যাব। তো পুরোটা কি বুঝতে পেরেছি FCFS? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা কোডে যাই। আচ্ছা, আমি আজকে এই যে ভেক্টরের একটা ভিডিও দিয়েছিলাম শাহাদাতের মাধ্যমে, ওইটা কি দেখা হয়েছে নাকি? ওখানে ভেক্টর নিয়ে আলোচনা আছে, ভেক্টর কিভাবে কাজ করে। না দেখা হয়নি। আমি তো গ্রুপে দিয়েছিলাম সম্ভবত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গ্রুপে ভিডিও আছে, ওইটা দেখে নিও পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আহ, আরে এটাও কমপ্লিট। আচ্ছা, তো ভেক্টর হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা অ্যারে। ভেক্টর এভাবে ডিক্লেয়ার করতে হয়। ভেক্টর আর অ্যারে সেম, ঠিক আছে, কিন্তু ভেক্টরের কিছু আলাদা মানে ফ্যাসিলিটি আছে, এই কারণে আমরা ভেক্টরটা ইউজ করব। তো ভেক্টর ডিক্লেয়ার করতে হয় হচ্ছে এভাবে, ভেক্টর লিখতে হয়, এরপর অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হয়। অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি কি করব, আমার যেই ডাটা টাইপ, মানে যেই ডাটা টাইপের আমি ভ্যালু নেব, সেই ডাটা টাইপটা দিব। এরপরে যে ভেক্টরের একটা নাম দিব, লাইক V1 V2 বা যে কোনো কিছু একটা নাম দেওয়া যেতে পারে, ভেক্টর, এরকম যে কোনো কিছু একটা নাম দেওয়া যেতে পারে। তো এটা হচ্ছে ভেক্টর। আর অ্যারে আমরা ডিক্লেয়ার করতাম কিভাবে, এভাবে অ্যারের একটা সাইজ দিয়ে দিতে হতো, তাই না? আর ভেক্টরে আসলে সাইজ না দিলেও হয়, সাইজ না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর
এলিমেন্টগুলো কিভাবে আমরা ইনপুট নিব, মানে ইউজার থেকেও ইনপুট নেওয়া যাবে, আবার কি আমি আগে থেকে ভ্যালুগুলো ভেক্টরের মধ্যে স্টোর করে রাখতে পারবো, এই যে এভাবে যেভাবে অ্যারেতে করতাম ওইভাবেই সেম। তো অ্যারে ভেক্টরে আরও সুবিধা আছে, যেমন আমরা সরাসরি স্ট্রিং টাইপের ভেক্টর নিতে পারবো, স্ট্রিং টাইপের ভেক্টর নিয়ে কাজ করতে পারবো। স্ট্রিং টাইপের ভেক্টর হচ্ছে মানে ভেক্টরের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোই হচ্ছে এক একটা স্ট্রিং, লাইক নিশাদ একটা স্ট্রিং, তারপর হোসেন একটা স্ট্রিং, তারপর ইমন একটা স্ট্রিং। তো ভেক্টরের এলিমেন্টগুলোই কি এক একটা স্ট্রিং হবে। আর এটা যদি আমি অ্যারে দিয়ে করতে যাই, অ্যারে দিয়ে করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে একটা মানে টু ডাইমেনশনাল অ্যারে নিতে হবে। তো এটা অনেক ঝামেলার, মানে এখানে আমাকে দুইটা লুপ চালিয়ে কাজটা করতে হবে, আর এখানে একটা লুপ চালিয়ে আমি কাজ করতে পারবো। আচ্ছা, তো আমরা এখন ভেক্টর নিয়ে কাজ করব, এই কারণে আসলে ভেক্টরটা একটু দেখালাম। আচ্ছা, তো প্রথমে আমার প্রসেস, আমি কয়টা প্রসেস নিব এই কারণে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম প্রসেস নামে। এরপর জে এর মান 1 করে দিলাম, এটা কেন করলাম এটা পরে বলছি। তারপর ইনপুট নামে একটা ভেরিয়েবল নিলাম। তারপর সাম টিএটি মানে আমার ওই যে টার্ন অ্যারাউন্ড টাইমের ওইটাকে সাম করতে হবে না, ওটার পুরোটাকে যোগ করতে হবে, এই জন্য একটা ভেরিয়েবল নিলাম। আর ভেরিয়েবলটার মান এভারেজ টাইমের জন্য হ্যাঁ হ্যাঁ অ্যাভারেজ টাইমের জন্য একটা ভেরিয়েবল নিলাম, এটার মান 0 করে দিলাম। তারপর ওয়েটিং টাইমের অ্যাভারেজ বের করতে হবে, এই কারণে এটার একটা ভেরিয়েবল নিলাম, 0 করে দিলাম। আচ্ছা, এবার আমার মানে আমি এটা কিভাবে আচ্ছা এটা একটু রান করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এত সময় লাগছে কেন? আচ্ছা, এই যে প্রথমে এন্টার দ্য নাম্বার অফ প্রসেস, তো প্রসেস যদি 4টা হয় তাহলে 4টা দিলাম। এরপরে যে এন্টার দ্য অ্যারাইভাল টাইমস, আমি টাইমগুলো প্রিন্ট করবে, যে প্রথম আমার প্রসেসগুলো আমি ধরেছি P1 P2 P3 P4 P5 P6 এরকম আর কি। তো 0 1 2 3 দিলাম। তারপর এই যে বার্ডস টাইমেরটা চাইবে, ইউজার থেকে ইনপুট চাইবে, তো এটাও দিলাম, লাইক উল্টাপাল্টা দেই না, উল্টাপাল্টা দেবো কেন। আচ্ছা 3 4 6 2 এই যে দিলাম। এরপর এই যে একটা আসলে আমার এই যে মান উল্টাপাল্টা দিয়েছে তো এই জন্য মাইনাস এসেছে, টাইম তো আসলে মাইনাস হবে না। এরপরে যে সুন্দর করে ও প্রিন্ট করে দেখাবে, এই যে অ্যাভারেজ টাইমগুলো প্রিন্ট করে দেখাবে। আর এই যে এটা হচ্ছে প্রসেস, এটা অ্যারাইভাল টাইম, বার্ডস টাইম, কমপ্লিশন টাইম, এই যে। তো এইভাবে আমাদের কোডটা কাজ করবে। এখন দেখি, তো এই যে আমি একটা ভেক্টর স্ট্রিং টাইপের ভেক্টর ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। তো প্রথমে আমাকে প্রসেসের একটা লিস্ট তৈরি করতে হবে না, এই যে এইটা তৈরি করতে হবে না, P1 P2 P3 P4। তো এই কারণে কি করলাম আমি, এই যে আমার একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম, ভেক্টরের মান দিলাম P, ঠিক আছে। আর P এর মধ্যে এই যে P1 P2 P3 এগুলো স্ট্রিং এক একটা, P4 P5 P6 এগুলো কি ইন্টিজার প্রসেসের পর যে জে এর মান 1 নিছি, এটা জে এর মান 1 কেন নিছি? আচ্ছা এটা বলছি, এটার ব্যবহার যখন আসবে তখন বলছি, এটা আমারও মনে পড়ছে না কেন আচ্ছা ঠিক যে নিয়ে মানে 1 নিয়েছি। দাঁড়াও দেখি, আচ্ছা ব্যবহার আসলে তখন বলবো। আচ্ছা, আমরা কি প্রসেসগুলো তাহলে কি ইউজারের কাছ থেকে নিতে পারি না? কি দরকার, ঠিক আছে P1 P2 এগুলো ইউজার নেওয়া যাবে তো অবশ্যই, কিন্তু এত ঝামেলার কি দরকার, ঠিক আছে। আমি এভাবে ডিক্লেয়ার করে নিলেই সম্ভবত ভালো হবে। তো এভাবে ডিক্লেয়ার করে নিলাম। আচ্ছা, এবার আমি কি করলাম, মানে অ্যারাইভাল টাইমের জন্য একটা ভেক্টর, বার্ডস টাইমের জন্য একটা ভেক্টর, তারপর টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য একটা ভেক্টর, আর ওয়েটিং টাইমের জন্য একটা ভেক্টর। কারণ আমি মানগুলো ভেক্টরের মধ্যে, ভেক্টর মানে হচ্ছে সেম হচ্ছে অ্যারের মতোই। তো আমি বলা যায় যে আমি কি করেছি, 4টা অ্যারে ডিক্লেয়ার করেছি, কারণ আমি আমার মানগুলোকে এই অ্যারাইভাল টাইম তারপর বার্ডস টাইম এগুলোর মধ্যে স্টোর করব, ঠিক আছে। আর ভেক্টর যেমন অ্যারে ডিক্লেয়ার করতে হয় কিভাবে, এভাবে অ্যারে, আর আরেকটা অ্যারে যদি ডিক্লেয়ার করতে চাই তখন আবার এরকম অ্যারে 2 দিয়ে এভাবে লিখতে হতো। আর ভেক্টরের ক্ষেত্রে আমি যদি অনেকগুলো ভেক্টর একসাথে ডিক্লেয়ার করতে চাই তাহলে এই যে এইটুকু লেখার পর জাস্ট ভি, তারপর V1, তারপর V2 এভাবে দিলেই হয়ে যাবে। তাহলে আমার এই যে 3টা ভেক্টর কি ডিক্লেয়ার হয়ে গেল। এগুলোর মধ্যে অবশ্য কিছু নেই এখন, তো ওই কাজটাই করেছে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন কি করেছে, আমি এই যে এন্টার দ্য নাম্বার অফ প্রসেস একটা মেসেজ প্রিন্ট করলাম। এরপর কি করলাম, আমার প্রসেস কয়টা হবে
নাম্বার অফ প্রসেসটা আমি ইনপুট নিলাম ইউজার থেকে, যেটা এই যে এই জায়গায় শো করেছে এই যে। নিশাদ দেখো তো, একজন মেসেজ দিছে, ওরা কি জয়েন করতে পারতেছে না, দেখো তো। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, তো এই যে মানে এই মেসেজটাই আমি আসলে ওখানে কোড কোড লিখেছি। আমি এক্সপ্লেন করতে থাকি, কারো কিছু বোঝার থাকলে আমাকে বলবা। তো লিখলাম। আচ্ছা, এবার এবার আমি কি করব, এই যে এই মেসেজটা প্রিন্ট করবে, এন্টার অ্যারাইভাল টাইমস। তো এটার জন্য এই কোডটা লিখলাম। এই যে এরপর আমি এখন একটা করে অ্যারাইভাল টাইম কি করব, ইউজার থেকে ইনপুট নিব। তো লুপটা চালাতে হবে কি, জিরো থেকে প্রসেস পর্যন্ত না, আমার যে কয়টা প্রসেস সে কয়টাই অ্যারাইভাল টাইম নিতে হবে। এ কারণে কি জিরো থেকে প্রসেস পর্যন্ত লুপ চলবে। এটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখন এই যে এর কাজটা কেন যে এখন মনে পড়েছে যে কেন ওয়ান নিয়েছিলাম। তো এখন দেখো এই যে এই মেসেজটার দিকে একটু লক্ষ্য করো। এই যে ফর P1, এরপর ফর P2, ফর P3, ফর P4, ঠিক আছে? তো এইটুকু আমি স্ট্রিং আকারে প্রিন্ট করছি, কিন্তু এই 1 2 3 4 এগুলো আসলে আমি মানে এই ভ্যালুগুলো আমি চেঞ্জ করছি বারবার, ঠিক আছে? এটা কিভাবে দেখাই, এই যে ফর পি এইটুকু তো আমি প্রিন্ট করে দিলাম, এরপর জে এর মান প্লাস প্লাস করে দিলাম। জে এর মান কত ছিল? 1 ছিল না? আচ্ছা, হ্যাঁ, ওয়ান এটা ছিল। আচ্ছা এটা একটু জটিল হয়ে যায়, এটা এখন বুঝাতে গেলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো বুঝাতে হবে। এখানে আমি এই যে আই এর মানটা সেট করে দিই। আই এর মান কত? 0 না? তাহলে এখানে আমি যদি আই প্লাস 1 প্রিন্ট করে দিই, মানে এই যে ফর পি এরপর কত 1, তারপর ফর পি এরপর 2, মানে যখন আই এর মান বাড়বে এক করে বাড়বে, ফর পি 3, এভাবে কি বারবার প্রিন্ট হতে থাকবে এটা। তারপর এই যে ইউজার থেকে কি একটা এই যে ইনপুট নামে একটা ভেরিয়েবল নিয়েছি, কি আমি বারবার আমার, আচ্ছা ওটা ডিলিট করে দিয়েছি। আরে এত স্লো, এখানেও যে নিয়েছে, এখানে আই প্লাস 1 করে দিই। এত স্লো কেন? আচ্ছা, এখানে মানে কমপ্লিশন টাইম গুলো দেখি ডাইরেক্ট ই করে দিছো, কি? মানে কমপ্লিশন টাইম গুলো দেখি ডাইরেক্ট ডিক্লেয়ার করে দিছো। হ্যাঁ, ডাইরেক্ট ডিক্লেয়ার করে দিয়েছি। কমপ্লিশন টাইম তুমি মানে কি লজিক আচ্ছা, অনুসারে তুমি ক্যালকুলেট করবা? এটা তো মানে এটা তো খাতা কলমে বের করে এরপর তোমার মানে লিখতে হবে আর কি। আচ্ছা আমাদের তো, হ্যাঁ ঠিক আছে, বাট কমপ্লিশন টাইমের কি স্যার কি করাইছিল? স্যার কমপ্লিশন টাইম মেবি করায় নাই। স্যার হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটা দেখাইছিল, হ্যাঁ, বুঝতে আর হচ্ছে পেরেছি। তোমার বার্স্ট টাইম দেখাইছিল, এটা কি সরি। ওই যে অপারেটিং সিস্টেমেরটা চলতেছে? হ্যাঁ, হুম। আচ্ছা। স্যার হচ্ছে তোমার টার্ন হ্যাঁ, অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইমটা দেখাইছিল। হ্যাঁ বুঝতে পেরেছি। তো আমি আর কি মানে কমপ্লিশন টাইমটাও একটু প্রিন্ট করে দেখিয়ে দিয়েছে এই আর কি। কারো যদি প্রিন্ট করতে ইচ্ছা না করে, করবে না, সমস্যা নেই। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? এত স্লো কাজ করছে। 1 2 4। আচ্ছা, হুম, তো এইটুকু তো। আচ্ছা, এই যে আমরা যেহেতু আমার অ্যারাইভাল টাইমগুলো এখন ইউজার থেকে ইনপুট নিতে হবে, তো আমি এই যে প্রসেস পর্যন্ত লুপ চালাবো। যেহেতু আমার প্রসেসের নাম্বার মানে যে কয়টা প্রসেস সেই কয়বারই লুপটা চালাতে হবে, এই জন্য প্রসেস পর্যন্ত লুপ চালাবো জিরো থেকে। তো আমি এই যে তোমার কোড ব্লকসটা কালো কেন? আমি থিম সাদা চেঞ্জ, হইলে মনে হয় বেশি ভালো হতো। সাদা হলে এটা চোখে খুব মানে ও লাইটটা খুব আচ্ছা, ঠিক লাগে, এ আছে। কারণে থিমটা চেঞ্জ করে দিয়েছে। কেন দেখা যাচ্ছে না ভালোভাবে? না, দেখা যাচ্ছে কিন্তু কালো তো একদম সামনে নিয়ে দেখতে হচ্ছে। ও আচ্ছা, আমি জুম করে দিয়েছি। তো আচ্ছা, ফর পি
তারপর এখানে আই এর মান কত 0 হলে 1 প্রিন্ট হবে মানে p1, এরপর ফর p2 ফর p3 এভাবে প্রিন্ট হতে থাকবে। এরপর কি করব, আমি ইউজার থেকে একটা ইনপুট নিলাম, মানে একটা ভেরিয়েবল কি ইনপুট নিলাম, এরপর সেটাকে আমি এই যে অ্যারাইভাল টাইম, আমার অ্যারাইভাল টাইমের যে ভেক্টরটা আমি ডিক্লেয়ার করেছিলাম এটার মধ্যে পুশ করে দিলাম, মানে এটার মধ্যে স্টোর করে দিলাম। ধরো আমি ওয়ান মানে এটার মান কত 1 এসেছে, তো এই 1টাকে কি করলাম, এই যে আমার এই এটি মানে অ্যারাইভাল টাইমের ভেক্টরটা, এই ভেক্টরটার মধ্যে আমি কি করলাম, পুশ করে দিলাম 1, এরপর 2 পুশ করব, এরপর 3 4, লাইক আমি উল্টাপাল্টা ভ্যালু দিয়ে বলছি আর কি, 5। তো আচ্ছা এটা একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে আমি ভেক্টরের মধ্যে যদি মানে কোনো এলিমেন্ট রাখতে চাই তাহলে এভাবে রাখা যেতে পারে, ভি ডট পুশ ব্যাক। এই যে আমি একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম, এখন আমি চাচ্ছি ভেক্টরের মধ্যে 1 পুশ করব, তো এই যে 1 আমি জাস্ট 1 লিখে দিলাম, এখন ভেক্টরের মধ্যে 1 চলে এসেছে। আবার 1 লিখলাম, মানে আবার এবার 2 পুশ করতে চাইলাম, তো 2 পুশ হয়ে যাবে। এভাবে কি একটা একটা করে মান পুশ হতে থাকবে, 1 2 3 4, ঠিক আছে। তো এই যে আমি কি করছি, বারবার ইনপুট নিচ্ছি আর সেটাকে অ্যারাইভাল টাইমের এই ভেক্টরটার মধ্যে কি পুশ করে দিচ্ছি, রেখে দিচ্ছি আর কি, স্টোর করছি। তো এইভাবে অ্যারাইভাল টাইমের সবগুলো এলিমেন্ট আমি মানে ইনপুট নিয়ে, ইউজার থেকে ইনপুট নিয়ে এরপর কি করলাম, একটা অ্যারাইভাল টাইমের ভেক্টরের মধ্যে স্টোর করে রাখলাম। এই যে এই ভ্যালুগুলো আমি নিব, এই ভ্যালুগুলো নিয়ে এই 1 2 3 4 অ্যারাইভাল টাইমের ভেক্টরটার মধ্যে আমি পুশ করে মানে রেখে দিলাম, স্টোর করে রাখলাম। এখন যদি আমি দেখাই, আচ্ছা দেখাতে গেলে ঝামেলা হবে একটু। আচ্ছা, তো এরপর একটা এন্ডের লাইন, একটা নিউ লাইন প্রিন্ট করলাম, এরপর আবার এই মেসেজটা প্রিন্ট করলাম, এই যে এন্টার বার্স্ট টাইম। এবার বার্স্ট টাইম আমি কি করব, ইউজার থেকে ইনপুট নিব, ঠিক আছে। তো একটা মেসেজ প্রিন্ট করলাম, এই যে এই মেসেজটা প্রিন্ট করলাম। এরপর বার্স্ট টাইমও কয়টা হবে, যে কয়টা প্রসেস সে কয়টা বার্স্ট টাইম, এ কারণে কি 0 থেকে আমি প্রসেস পর্যন্ত লুপ চালাবো। আচ্ছা, এরপর ওই যে একই কোড, ওই যে ফর p1, ঠিক আছে। তো i+1 মানে কি, আয়ের মান যখন 0 তখন i+1 কত 1, তাহলে ফর p1, এরপর ফর p2, এভাবে মেসেজটা প্রিন্ট হতে থাকবে। এই যে এই মেসেজগুলো প্রিন্ট হচ্ছে, এই যে ফর p1 ফর p2 ফর ফর p3। আচ্ছা, এরপরে যে আবার কি ইউজার থেকে ইনপুট নিব, মানে বার্স্ট টাইমগুলো ইনপুট নিব। তো ইনপুট নিচ্ছি আর কি করছে, যে বার্স্ট টাইমের যেই ভেক্টরটা ডিক্লেয়ার করেছিলাম ওইটার মধ্যে বারবার কি করছে, আমার মানগুলোকে যেগুলো ইউজার থেকে ইনপুট নিচ্ছি সেই মানগুলোকে বারবার কি পুশ করে দিচ্ছি, মানে স্টোর করছে আর কি, 1 2 3 এভাবে পুশ হতে থাকবে আর মানে স্টোর হতে থাকবে। আচ্ছা, এইটুকু কি কি ইউজার থেকে কিভাবে ইনপুট নিয়েছি এগুলো কি বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার এবার হচ্ছে আমার অ্যারাইভাল টাইমের কাজ শেষ, বার্স্ট টাইমের কাজ শেষ, এবার কমপ্লিশন টাইম। আমি আর কি কমপ্লিশন টাইমটা ওই যে এখানে প্রিন্ট করে দেখিয়েছি, তো কারো যদি প্রিন্ট করতে ইচ্ছা না করে তাহলে প্রিন্ট করবে না, সমস্যা নেই। এই যে কমপ্লিশন টাইমটাও কি প্রিন্ট করে দেখিয়েছি। তো এখন কমপ্লিশন টাইমের জন্য তো আসলে কোনো লজিক বিল্ড করা সম্ভব না, যে প্লাস মাইনাস করে কোনো ফর্মুলা তো নেই এটার, এটা ওই যে জ্ঞান চার্টটা একে বুঝতে হয়। তো আমি জ্ঞান চার্টটা একে এঁকেছি, তো একে এই যে আমার আমার যেই কমপ্লিশন টাইম ওইটা জাস্ট এখানে লিখে দিব আর কি, যা আসবে p1 এর জন্য যেটা আসবে সেটা এখানে লিখবো, p2 এর জন্য যেটা আসবে, p3 p4 p5 এর জন্য যা আসবে সেগুলো এখানে এভাবে লিখে দিব আর কি। আচ্ছা, যদি কমপ্লিশন টাইমটা বের না করি তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে বের করব? ওইখানে তো লাগবেই কমপ্লিশন। হ্যাঁ, জ্ঞান চার্ট তো আমার রাখতে হবেই অবশ্যই। বের করা যায়, একটা লজিক আছে, অ্যালগরিদম আছে। আচ্ছা আমি ওই কি কোডটা লজিক দিব না। একটু বলো না কেন? আচ্ছা আমি কোডটা মনে দিয়েছিলাম, সম্ভবত অপারেটিং সিস্টেম গ্রুপের মধ্যে কোড আছে, ওই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে ওই কোডটা আছে, আচ্ছা, স্যার আমি দেখাইছিল। আমি বলছি, সেটা হচ্ছে মানে এটা আমিও দেখে এসেছি। তো তো কমপ্লিশন টাইম বের করা যাবে কখন করা যাবে, মানে একটা লজিক বিল্ড করা যাবে যখন তোমার অ্যারাইভাল টাইমগুলো, লাইক অ্যারাইভাল টাইমগুলো এরকম আছে, 0 আছে 1 আছে 2 আছে 3 আছে 4 আছে, মানে সর্টিং অর্ডারে আছে, অ্যাসেন্ডিং অর্ডারে, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এভাবে সাজানো আছে। তাহলে তুমি কমপ্লিশন টাইমের জন্য একটা ফর্মুলা ব্যবহার করতে পারবা। যেমন p1 এর কমপ্লিশন টাইম কি হবে, p1 এর কমপ্লিশন টাইম হবে অবশ্যই হচ্ছে মানে ওই যে কি বলে জানি, p1 এর কমপ্লিশন টাইম হবে, সরি
জিরো যেটার মান হবে, যেটার অ্যারাইভাল টাইম জিরো হবে সেটার কমপ্লিশন টাইম আসলে কত হবে, সেটার বার্স্ট টাইম, তাই না? তো এরপর এভাবে যোগ করে করে করা যাবে, মানে একটা লজিক বিল্ড করা যাবে। কিন্তু যদি অ্যারাইভাল বুঝি নাই। এই জ্ঞান আচ্ছা, চারটা বুঝিয়ে দিলে একটু ভালো হতো। এটা তো বুঝিয়ে দিয়েছে, তুমি মনে হয় ক্লাসে ছিল না। হ্যাঁ, আমি ওই নামাজ পড়তেছিলাম তো এই জন্য লেট হয়ে আসছে। আচ্ছা, একটু জ্ঞান আচ্ছা এখন মানে বললা না ওই যে শাহাদাত ভাই বললো যে মানে জ্ঞান চ্যাট না করে কিভাবে করা যায়, ওটা কি বলতেছিলা? হ্যাঁ বলছি, দাঁড়াও জ্ঞান চারটা বের একটু করি। আবার একটু বল। আচ্ছা, এখানে দেখো অ্যারাইভাল টাইমগুলো ওলট পালট করা না, এক জায়গায় 3 দেয়া, এক জায়গায় 4, আবার 0 3 হ্যাঁ, 5। অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কোন হ্যাঁ, দিকে মানে নেই। সর্টেড আকারে নেই, 0 1 2 3 4 এভাবে তো নেই, উল্টাপাল্টা দেয়া। তো এই না, উল্টাপাল্টা যদি দেয়া থাকে তাহলে তুমি তো আসলে এই জ্ঞান চার্ট তোমার আগে আঁকতে হবে একে, এরপর মানে খাতা কলমে জ্ঞান চার্ট একে, এরপর এই যে কমপ্লিশন টাইমগুলো বের করবা, এরপর তুমি ওইটা সরাসরি কি করবা, এভাবে এভাবে কি করবা, স্টোর করে দিবা যদি উল্টাপাল্টা থাকে। আর যদি মানে একটা সিকোয়েন্স মেনটেন করে 0 1 2 3 4, তখন এই যে তখন আর কি একটা লজিক বিল্ড করা যেতে পারে, এরকম একটা কিছু দেখেছিলাম আর আচ্ছা কি। তাহলে আমরা আমরা চাইলে অ্যারাইভাল টাইমটাকে সর্ট করে নিতে পারি না, এটি ডট সর্ট ফাংশন দিয়া? এখন এটাকে সর্ট করতে গেলে তোমার এটা সর্ট করতে হবে না একদম, মানে সিকোয়েন্স ওয়াইজ, মানে 3 এর জায়গায় মানে 3 1 এটা যাতে ঠিক থাকে, তাহলে 4 তো 5। ইয়াগুলো চেঞ্জ হয়ে যাবে না, ওই যে প্রসেস গুলো চেঞ্জ হয়ে যাবে না, প্রসেসগুলো তো চেঞ্জ উল্টাপাল্টা হয়ে হয়ে যাবে, প্রসেস একটা হ্যাঁ। মানে মানে এই পুরোটাকেই সর্ট করতে হবে তাহলে, এটার জন্য মানে অনেক তাইলে এটার। তো এই প্রসেসটা আমরা যেভাবে দেখি আর কি, 0 তারপর 1 2 P0 P1 2, তাতে এটা উল্টা হয়ে যাবে, যেটার কম থাকবে অ্যারাইভাল টাইম ওইটা আগে আসবে, তারপরে হচ্ছে তারপরটা কম, না হ্যাঁ তার চেয়ে একটু বেশি। হ্যাঁ, এটা মানে পুরোটা উল্টা পাল্টা হয়ে যাবে। যদি আমি সর্ট করি এটাকে তাহলে আমাকে পুরোটাকেই সর্ট করতে হবে, তো এটা ঝামেলা, এত ঝামেলার তো আসলে দরকার নেই, ঠিক আছে? এখানে সবচেয়ে মানে নিরাপদ হচ্ছে, আর এই কারণে স্যার কখনো মার্কসও কাটবে না, ঠিক আছে? মানে সবচেয়ে ভালো হচ্ছে এই যে তুমি জ্ঞান চার্টটা যদি ধরো তোমার ল্যাব পরীক্ষায় আসলো, তো তুমি কি করলা, জ্ঞান চার্টটা তো অবশ্যই আঁকবা, তাই না? একে এরপর জাস্ট কমপ্লিশন টাইমগুলো এভাবে জাস্ট স্টোর করে দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা সহজ, আমার এত জটিলের যাওয়ার দরকার নেই, এমনি এই কোডগুলো একটু কমপ্লেক্স, এগুলো মানে একটা ছোটোখাটো ভুলের জন্য যদি একটা ভুল হয় সেই ভুলটা খুঁজে বের করতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তো এভাবে কি করলাম, কমপ্লিশন টাইমটা বের করলাম, মানে আমি ওই যে জ্ঞান চার্টটা এঁকে এরপর বের করব, এরপর জাস্ট ওগুলো স্টোর করে দিব, মুখস্থ আর কি, ওটার কোনো সূত্র দিয়ে আমি বের করতে যাব না। আচ্ছা, এইবার হচ্ছে আমার আমার এই যে অ্যারাইভাল টাইমের কাজ শেষ, বার্ডস টাইমের কাজ শেষ, এবার টার্ন অ্যারাউন্ড টাইম। এখন টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র আমরা জানি, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। আচ্ছা, তো জাস্ট আমি সূত্রটা অ্যাপ্লাই করব, এই যে টার্ন অ্যারাউন্ড টাইমেরও কয়টা কয়টা টার্ন অ্যারাউন্ড টাইম হবে, প্রসেস যে কয়টা সে কয়টাই, তো এই যে প্রসেস সংখ্যক আমি লুপ চালাবো, এরপর কি করবো, এই যে টার্ন অ্যারাউন্ড টাইম ডট পুশ ব্যাক, মানে এই যে আমি একটা ভেক্টর টার্ন অ্যারাউন্ড টাইম নামে একটা ভেক্টর যে ডিক্লেয়ার করেছিলাম ওইটার মধ্যে এই যে সিটিআই মাইনাস এটিআই, মানে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাই না? এটাই তো ফর্মুলা, এটাকেই বারবার কি এই টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে পুশ করতে থাকবো। এইটুকু কি বুঝতে পেরেছি? আই কেন দিলাম? আই মানে সিট, এই যে আমি কি করেছে, হ্যাঁ শাহাদাত বলো। না না, বলো বলো, তুমি বলো। আচ্ছা, আমার আমার এই যে সিটির মধ্যে কি আছে, 4 4 কত নাম্বার ইন্ডেক্স আছে, 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তারপর আমি যে এই যে অ্যারাইভাল টাইমগুলো, এই যে অ্যারাইভাল টাইমগুলো কি ইউজার থেকে ইনপুট নিয়েছিলাম না, ধরো এই যে এই চারটা ইনপুট, এই চারটা ইউজার থেকে ইনপুট নিয়েছি, তো এইটার ইন্ডেক্স কত, 0 না? এটার ইন্ডেক্স কত, 1 না? এটার ইন্ডেক্স 2, এটার 3। তো এই যে আই দিলাম কেন, এই যে 0 নাম্বার সিটি এর 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে আর এটি এর 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাদের দুইজনকে মাইনাস করো। এখন কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো এটার দ্বারা কি আমি এই যে টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করছি, এই যে এটার দ্বারা বের করছি, আর কি করছি সেটা টার্ন অ্যারাউন্ড টাইমের ভেক্টরটার মধ্যে পুশ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর এখন তো আমাকে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হবে, সেই সাথে কি করতে হবে, আমাকে টার্ন অ্যারাউন্ড টাইম মের সামটাও বের করতে হবে। আচ্ছা, এটার কোডটা একটু দেখা, এটা লজিকটা কিভাবে, ধরো আমি একটা অ্যারে নিলাম, একটা ভেক্টর নিলাম, লাইক ইন্টিজার ভি
1 2 3 4 5 6 8 আচ্ছা এরকম একটা ভেক্টর নিলাম কত এই এলিমেন্টগুলো আমি স্টোর করলাম এখন এই এলিমেন্টগুলোর আমি সাম বের করতে যাচ্ছি সাম কত হবে 8 14 19 23 26 28 29 আচ্ছা 29 ফার্স্টে হচ্ছে সাম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ঠিক আছে এবার আমি লুপ চালাবো ফর ইন্টিজার i ওই যে কালকে ফ্যাক্টোরিয়াল যে দেখিয়েছিলাম না ওরকম আর কি i less জিরো than আই লেস i less than v dot size v dot size কেন আমার এই ভেক্টরের সাইজ কত 1 2 3 4 5 6 7 7 না 7 তাহলে আমাকে 7 বার লুপ চালাতে হবে তো এই v dot 7 মানে হচ্ছে মানে v dot 7 হচ্ছে মানে সরি v dot size মানে হচ্ছে ভেক্টরের সাইজ যত তত এই যে এটা হচ্ছে ভেক্টরের সুবিধা ভেক্টরে এরকম অনেক ফাংশন আছে যে ফাংশনগুলো ব্যবহার করে আমি অনেক কাজ সহজে করে ফেলতে পারবো তো এই কারণে আসলে ভেক্টর ব্যবহার করাটা তুমি না ইজিয়াস্ট ইয়ে করো কি যেন বলে এই যে কোডগুলা করাইতেছো বুঝাইতেছো এগুলো একটু দিয়ে দিও। হ্যাঁ এগুলো দিয়ে দেওয়া হবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো আমি 0 থেকে কি v ডট সাইজ পর্যন্ত লুপ চালাবো এখন আমি কি করব সাম ইকুয়াল আমার লজিকটা হবে সাম প্লাস ভি আই আচ্ছা এরপর আমি সামটা প্রিন্ট করে দেবো এটা বলছি লজিকটা কিভাবে কাজ করছে আচ্ছা তো দেখো আমার v0 এর মধ্যে আছে 1 v2 এর v1 এর মধ্যে কি আছে 2 v3 এর মধ্যে 3 আছে এভাবে এই মানে 0 নাম্বার ইনডেক্স এটা 1 নাম্বার ইনডেক্স এগুলো আছে এখন আমি আমার সামের মান ইনিশিয়ালি কত 0 তো প্রথমে 0 এর সাথে কি vi যোগ হবে vi এর মান কত 1 তাহলে সাম প্লাস 1 কত হবে 1 পুরোটার মান কত 1 এই 1টা আমি কি করলাম সামের মধ্যে স্টোর করলাম না তাহলে সামের মান এখন কত হয়ে যাবে 1 এরপর i এর মান আবার 1 হয়ে যাবে তো সামের মান কত 1 এবার vi মানে v1 এ কি আছে 2 তাহলে এই vi এর মান কত 2 তাহলে 2 প্লাস সামের মান কত 1 সামের মান ওই যে 1 হয়ে গিয়েছিল না তো সামের মান 1 তো 1 এর সাথে 2 যোগ করলে কত 3 এখন সামের মান হয়ে গেল 3 এরপর vi এর মান কত 3 হবে না মানে v2 এরপর i এর মান যখন 2 হয়ে যাবে তখন এটা i মানে এখানে 2 হয়ে যাবে তাহলে কত v2 কত v2 এ কে আছে 3 আছে তাহলে এইটার মান 3 আর সামের মান কত ছিল 3 হয়ে গিয়েছিল এর আগের ইটারেশনে কত সামের মান 3 হয়ে গিয়েছিল তো 3 প্লাস 3 কত 6 তো এইভাবে কন্টিনিউয়াসলি কি সামের মানটা পরিবর্তন হতে থাকবে আমি যদি এখানে প্রিন্ট করে দেখাই আচ্ছা এবার এখানে যদি আমি প্রিন্ট করে দেখাই এখন দেখো আচ্ছা এটা ডিলিট করতে হবে আচ্ছা দেখো প্রথমে আমার সামের মান কত হয়েছিল এই যে এখানে 1 আর সামের মান ছিল 0 তো 1 আর 0 যোগ করলে কত 1 ঠিক আছে তারপর হচ্ছে এরপর vi এর মধ্যে 2 এসেছিল তো 2 এর সাথে 1 যোগ করলে কত 3 এরপর 6 এরপর 10 এরপর 15 এরপর 21 এরপর কত 29 এই যে এরপর সামের মান শেষে কত 29 হয়ে গিয়েছে তো 29টা আমি প্রিন্ট করে দিলাম এই যে তো এইভাবে আর কি একটা মানে গ্রুপ অফ ভ্যালুর সাম বের করতে হয় এটা হচ্ছে লজিক আচ্ছা এটা তো মানে রেঞ্জ বেসড লুপ দিয়েও করতে পারি যেমন মনে করো যে ফর ইন ইউ ডট বি দিয়ে যে অনুপাত বি দিয়ে এরপরে মনে করো সাম ইকুয়ালস টু সাম প্লাস ইউ দিয়ে করলে হয়ে যায় হ্যাঁ হবে সমস্যা নেই আচ্ছা তো আচ্ছা এটা কি জানি বলবো আচ্ছা সাম বের করলাম আচ্ছা তো সাম আচ্ছা এই যে কি বলবো মনে পড়েছে তো এই যে সাম ইকুয়াল সাম প্লাস vi এটাকে এভাবেও লেখা যায় চাইলে এভাবেও লেখা যায় সাম ইকুয়াল সাম প্লাস ইকুয়াল কি vi আরে প্লাস ইকুয়াল কি এভাবেও লেখা যায় চাইলে এটা দ্বারাই বোঝায় হচ্ছে সাম ইকুয়াল এই যে সাম ইকুয়াল সাম প্লাস vi এটাকে শর্টে এভাবেও লেখা যায় তো আমি ওই জিনিসটাই করেছি আমি কি করব টার্ন অ্যারাউন্ড টাইমটা পাচ্ছি বারবার কি একটা মানে এই যে এটা মানে কমপ্লিশন টাইম আর অ্যারাইভাল টাইমের কে মাইনাস করলে আমি কি একটা টার্ন অ্যারাউন্ড টাইম পাবো সেটাকে টার্ন অ্যারাউন্ডের এই ভেক্টরের মধ্যে পুশ করছি এরপর যে মানটা পুশ করছি ঠিক আছে
না না সরি কি বলছি, তো এই যে আমার সিটিআই মাইনাস এটিআই এটাই তো আমার টার্ন অ্যারাউন্ড টাইম, তাই না? তো এইটাকে কি করছে, এই যে বারবার সাম টি এর মধ্যে টিএটি এর মধ্যে যোগ করছে, এটা মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে এরকম সাম ইকুয়াল সাম টিএটি প্লাস, আচ্ছা এই লাইনটা কি বুঝতে পেরেছি? এই যে এটা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এই যে এই মানটাকে আমি বারবার মানে সাম সাম টি এর সাথে সাম টি এর সাথে যোগ করছে আর কি, যেটা একটু আগে যে লজিকটা দেখালাম আর কি, কারণ আমাকে তো অ্যাভারেজ টাইম বের করতে হবে, এই জন্য সাম লাগবে। তো এখন আমার এই যে টার্ন অ্যারাউন্ড টাইমের কাজ শেষ, এখন হচ্ছে আমাকে ওয়েটিং টাইম বের করতে হবে। তো ওয়েটিং টাইমের সূত্র কি? টিএটিআই মাইনাস বিটিআই, তাই না? মানে টার্ন অ্যারাউন্ড টাইমের প্রথমে যেটা আছে জিরোতে যেটা আছে আর বিটি এর জিরোতে যেটা আছে সেই দুইটাকে কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমি কি করব, বিয়োগফলটাকে আমি এই যে ওয়েটিং টাইমের মধ্যে বারবার পুশ করতে থাকব, ঠিক আছে? তো এভাবে ওয়েটিং টাইমটা পেয়ে যাব। তো ওয়েটিং টাইমেরও আমার সাম বের করতে হবে, এই কারণে কি আমি এই যে টিএটিআই আর মাইনাস বিএটিআইকে যোগ করে এই সাম ডাব্লিউটি এর মধ্যে রাখবো আর কি, একটা ভেরিয়েবল ওইটার মধ্যে আমি রাখবো ওই যে সামটা বের করার জন্য আর কি, ওই সেম কোড আর কি। আচ্ছা, তো আমার কিন্তু সব টাইম বের হয়ে গিয়েছে আর কি। এখন একটু যদি দেখাই, আচ্ছা 4টা 0 1 2 3 2 3 5 1, আচ্ছা এখন আমি এই যে এই জিনিসটা আসলে কিভাবে প্রিন্ট করেছে এটা দেখাই। সেটা হচ্ছে প্রথমে এই যে পি লিখলাম, তারপর এটি লিখবো, আর এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আসলে ওই যে ব্যাকস্ল্যাশ টি দিলে তাহলে এই তোমার এই গ্যাপটা তৈরি হবে, এটাকে বলা হয় ট্যাব। ট্যাব ট্যাব মানে ট্যাব মনে হয়, টি দ্বারা ট্যাব বোঝাচ্ছে আর কি। তো এই যে আমি এখানে কোডটা এই যে পি লিখলাম, এরপর কি ব্যাকস্ল্যাশ টি দিলাম, আবার এটি লিখলাম, আবার ব্যাকস্ল্যাশ টি দিলাম। আচ্ছা, তো এভাবে এই মেসেজটা আর কি, এই যে এই মেসেজটা মূলত প্রিন্ট করেছে এভাবে। এরপর আমি একটু ডিজাইন করার জন্য এখানে একটু দাগ দিলাম, এই যে দাগ, লাইক এই যে এটা এটা দিলেও হবে না দিলেও হবে, এই যে একটা দাগ দিচ্ছি, এরপর কি ব্যাকস্ল্যাশ টি দিচ্ছি। ব্যাকস্ল্যাশ টি দিলে ওই জায়গাটা আর কি মানে একটা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা সরে যায় আর কি। আচ্ছা, এরপর আমি একটা লুপ চালাবো, ঠিক আছে? আমি এই যে এখন আমার এই প্রত্যেকটা টাইম এই যে পি ওয়ানের অ্যারাইভাল টাইম 0, বার্স টাইম 2, তারপর কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম আর কি ওয়েটিং টাইম, এগুলো সব প্রিন্ট করব। আচ্ছা, আর কয় মিনিট বাকি? সময় আছে। আচ্ছা, তো পি ওয়ানের আমি অ্যারাইভাল টাইম, বার্ডস টাইম, কমপ্লিশন টাইম এগুলো আমি এখন প্রিন্ট করব। তো এটার জন্য কি আমি একটা লুপের মাধ্যমে আসলে পুরো কাজটা এই পুরো কাজটা একটা লুপের মাধ্যমে করে ফেলতে পারি, সেটা কিভাবে দেখাচ্ছি। তো এই যে আমি এই যে প্রসেস আমার যে কয়টা প্রসেস সে কয়বার লুপটা চলবে। তো এই যে প্রথমে আমি কি করলাম, পিআইকে প্রিন্ট করলাম, পিআইকে প্রিন্ট করলাম এই যে প্রথমে। আচ্ছা এভাবে দেখাই তাহলে সুবিধা হবে। এখন ঠিক আছে। তো প্রথমে কি করলাম আমি, আচ্ছা প্রথমে পিআই কে প্রিন্ট করলাম, সরি পি ওয়ান কে, মানে পিআই এর মধ্যে কে আছে, পি ওয়ান আছে না, এই যে আমি এই যে এখানে ডিক্লেয়ার করে রেখেছি পি ওয়ান, পি টু, পি থ্রি, এগুলো ডিক্লেয়ার করে রেখেছিলাম। তো প্রথমে পিআই প্রিন্ট করলাম, এরপর কি একটা ব্যাকস্ল্যাশ টি দিলাম, এই যে এই জায়গাটুকু পেয়ে গেলাম। এরপর কি করলাম, অ্যারাইভাল টাইম, অ্যারাইভাল টাইমটা প্রিন্ট করলাম, এই যে পি ওয়ানের অ্যারাইভাল টাইম মানে কত 0, সেটা প্রিন্ট করলাম। এরপর একটা কি করলাম, একটা এই যে ফাঁকা জায়গা দিলাম, এই যে ফাঁকা জায়গাটা দিলাম, মানে এই যে ব্যাকস্ল্যাশ টি দিয়ে ফাঁকা জায়গাটা ক্রিয়েট করলাম। এরপর বার্ডস টাইমটা প্রিন্ট করলাম, এই যে বার্ডস টাইম, ঠিক আছে? এরপর একটা ফাঁকা জায়গা দিলাম। এরপর কি কমপ্লিশন টাইম প্রিন্ট করলাম, ফাঁকা জায়গা দিলাম, এই যে এভাবে প্রিন্ট করছি। এরপর যখন ওয়েটিং টাইমটা, এই যে ওয়েটিং টাইমটা যখন প্রিন্ট করলাম, কেউ কিছু বলবা? এই লুপটা কি শুধুমাত্র এই ফাঁকা জায়গাগুলোর জন্যই করা হয়েছে? না, মানে এখন যে লুপটা যে দেখাইতেছো মানে পিআই এটিআই,
এই পুরো লুপটার দ্বারাই কিন্তু এই পুরো এই যে স্ক্রিনে যে মানে দেখা পুরো যাচ্ছে, মানটা আসছে। ও হ্যাঁ আচ্ছা এই যে এই পুরো ছকটাই কি এই লুপটার জন্য এসেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হুম হুম। তো এই যে পি আই মানে কি, আই এর মান 0, তো পি 0 মধ্যে কি আছে, এই যে এটা পি 1, ঠিক আছে? তো পি 1 প্রিন্ট হলো। এরপর এটি আই এর মধ্যে মানে এটি 0 এর মধ্যে কি আছে 0, তারপর বিটি 0 এর মধ্যে এটা এটা, তারপর মানে কমপ্লিশন টাইমের 0 এর মধ্যে এটা, টিএটির 0 এর মধ্যে এটা, এভাবে প্রিন্ট হচ্ছে। আর এই যে এই ফাঁকা জায়গাগুলো ক্রিয়েট হচ্ছে এটার কারণে। এরপর যখন ওয়েটিং টাইম আমি প্রিন্ট করে দিলাম, এই যে ওয়েটিং টাইম প্রিন্ট করে দিয়ে এরপর কি আমার একটা নিউ লাইন এখন প্রিন্ট করতে হবে, কারণ আমি এখন পি2 শুরু করব এই লাইন থেকে, নিউ লাইন থেকে। এই কারণে কি একটা এন্ডেল প্রিন্ট করে দিলাম। এভাবে লুপটা চলতে থাকবে 5 বার, আর এই মানে কয়বার, 4 বার চলবে, 1 2 3 4, এই যে 4 বারের জন্য এই 4টা লাইন প্রিন্ট হবে। তো এটা কি বুঝতে পেরেছি? হ্যালো, আচ্ছা রাউন্ড রবিন তাহলে কালকে করা, আজকে থাক। রাউন্ড, হ্যাঁ এইটুক বুঝতে পারছি। তোমার আচ্ছা কল সম্ভবত আর 14 মিনিট বাকি আছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর এই যে আমার অ্যারাইভাল টাইমটা, এই যে আমার সাম টিএটির মধ্যে কি সাম মানে টার্ন অ্যারাউন্ড টাইমের পুরো সামটা ছিল। তো এইটাকে ডিভাইড করব কি দ্বারা, প্রসেস দ্বারা, মানে যে কয়টা প্রসেসের নাম্বার দ্বারা ডিভাইড করলেই কি আমি আমার অ্যাভারেজ মানটা পেয়ে যাব। এই যে অ্যাভারেজ মানটা পেয়ে যাব। এখন অ্যাভারেজ মানটা তো ফ্লোটিং পয়েন্টেও আসতে পারে, তাই না? অ্যাভারেজ মানটা যদি মানে যদি বিভাজ্য না হয় তখন কি ফ্লোটিং পয়েন্টও আসতে পারে। এই কারণে কি করলাম আমি, এটা এইগুলো কিন্তু সব ইন্টিজার, তো ভাগ করলে কিন্তু যদি আমি 5কে ইন্টিজারকে যদি ধরো 5কে আমি 2 দ্বারা ভাগ করলাম তাহলে কত আসবে? আসার কথা তো 2.5, কিন্তু আসবে হচ্ছে 2, ইন্টিজারে 2 আসবে। কিন্তু এই কারণেই যাতে 2.5 আসে এই কারণে আমি এটাকে ফ্লোট করে দিলাম, মানে টাইপকাস্ট করে দিলাম। এটাকে বলা হয় টাইপকাস্ট। ইন্টিজারকে আমি ফ্লোট বানিয়ে দিলাম। এরপরে যে সেট প্রিসিশন কেন দিলাম, সেট প্রিসিশন 2 এর কাজ হচ্ছে মানে সেট প্রিসিশন 2 লিখেছি আমি আমি এই যে দশমিকের পর মানে দুইটা ঘর, হ্যাঁ 2 ঘর প্রিন্ট করতে চাচ্ছি, এই কারণে সেট প্রিসিশন 2 দিতে যাচ্ছি, 2 দিয়ে দিয়েছি। যদি 3 দিতাম তাহলে 3 ঘর প্রিন্ট করতো। আর ফিক্সড এটা দিতে হবে, নইলে আসলে মানে ফিক্সড না দিলে এই দশমিকটা শো করবে না, এই জন্য ফিক্সড দিয়ে দিয়েছি। আর এরপরে যে মেসেজ প্রিন্ট করে দিয়েছে অ্যাভারেজ টিএটি, অ্যাভারেজ ওয়েটিং টাইম। আচ্ছা পুরো কোডটা কি বুঝতে পেরেছি তাহলে? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা শাহাদাত, হ্যাঁ রাউন্ড হ্যাঁ কালকে করা হবে। রাউন্ড রবিনের একটা মানে শুধু মানে থিওরিটা নিয়ে একটু আলোচনা করি, মানে ওইটার একটা জিনিস দেখানোর আছে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমি রাউন্ড রবিনের আচ্ছা একটু দেখাই। শাহাদাত আছো? হ্যাঁ আছি আছি। আচ্ছা দাঁড়াও একটা জিনিস, একটু পরে খাবো। আচ্ছা তো এটি ধরলাম এখানে। আচ্ছা রাউন্ড রবিনটা একটু বের করি, দাঁড়াও। এখানে ধরো 0 আছে, 1, এরপর 2 3 4, আর বার্ডস টাইমে আছে ধরো ধরো 6, এরপর আছে কত 3 5 1, আর হচ্ছে ধরলাম 4। আচ্ছা তো এটা ধরলাম P1, এটা P2, P3, P4, P5। আচ্ছা তাহলে শাহাদাত বলো তো এখানে কার কাজ আগে হবে? P1 এর কাজ আগে হবে না? P1 এর কাজ আগে হবে, ঠিক আছে? তো কোয়ান্টাম টাইমও যদি, শাহাদাত আছো? আছি আছি হ্যাঁ আচ্ছা বলো। P1 আগে কাজ করবে না, ঠিক আছে? যেহেতু এটার অ্যারাইভাল টাইম 0, তাহলে P1 আগে আসবে। এরপর কত, এটার কোয়ান্টাম টাইম যদি 2 হয় তাহলে কতক্ষণ চলবে? 0 থেকে 2 পর্যন্ত চলবে। আরো 4 সেকেন্ড হচ্ছে থাকে বাকি থাকে আরো। হ্যাঁ আরো 4 সেকেন্ড বাকি থাকে, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা মানে আমার ওই যে ফারহান ভাই উনি আমাদেরকে কিভাবে শিখিয়েছেন, উনি যেটা শিখিয়েছেন ওটা কিন্তু এক্সপ্লেইন করছে। হ্যাঁ আসছে কোন কোন প্রসেসগুলো এসেছে, P2 এসেছে, P3 এসেছে। তাহলে হ্যাঁ P2 লিখলাম আর কি P3 লিখলাম। এখন হ্যাঁ হ্যাঁ এখন P1 যেহেতু বাকি আছে এখন লিখবো কি P1 লিখবো, ঠিক আছে? এভাবে করিয়েছে না উনি?
হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এভাবে করিয়েছেন। এরপর ধরো আমি এরপর P2 আসবে, P2 এর প্রসেস 2 মিনিট হবে, তাহলে 4 পর্যন্ত হলো। হ্যাঁ, তো 4 পর্যন্ত কে কে এসেছে? এই যে P4 P5 ও আচ্ছা চলে। এখানে দেখো আমি একটা কথা বলি, হ্যাঁ 4 পর্যন্ত হচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে তো এই যে P2 এর তো আরো বাকি আছে সম্ভবত। হ্যাঁ, P2 এর তো আরো বাকি আছে, তো আগে লিখতে হবে না P4 P5, তারপর লিখতে হবে না হ্যাঁ P2, এরকমই তো। P2, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ দেখো ঠিক আছে। এখানে কি ঝামেলাটা হয়েছে, তুমি যদি এইটার জন্য একটা লজিক ডেভেলপ করতে যাও রাউন্ড ডোমেনে কোডিং এ, তাহলে কিন্তু এটা কোনো সিকোয়েন্স মেনটেন করছে না। যেমন P1 এর পর P2 এসেছে, P3 এসেছে, ঠিক আছে, কিন্তু এরপর আবার P1 এসেছে, তারপর আবার P4, তাহলে এটা কি কোনো সিকোয়েন্স মেনটেন করছে? এই কার জানি মাইক্রোফোন মিউট করতে হবে। হ্যালো শাহাদাত। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা, এটা কি কোনো সিকোয়েন্স মেনটেন করছে? সিকোয়েন্স কিন্তু মেনটেন করছে না। তো না এটার, না এটা কোনো সিগন্যাল হ্যাঁ, এটার জন্য তুমি লজিক যদি ডেভেলপ করতে যাও না, এটা অনেক মানে কমপ্লেক্স হবে, কারণ আমি একটা লুপ চালিয়ে P1 P2 P3 এভাবে ট্রাভার্স করতে থাকবো। আবার যখন মানে এরপর P4 এ গেলাম, এরপর গিয়ে আমি P1 এ আবার যেতে পারবো, কিন্তু P3 থেকে আবার P1 এ কিভাবে যাব, তাই না? তো আচ্ছা, তো এই ইউটিউবে যারা কোড করেছেন না, কোড দেখিয়েছেন, আবার স্যারও যেভাবে কোড করেছেন, স্যার কিভাবে দেখিয়েছেন জানো? এই যে এখন স্যারেরটা এক্সপ্লেন করি। স্যারের লজিকটা হচ্ছে যে প্রথমে জিরো মানে P1 এসেছে, এখানে না, স্যারের লজিকটা হচ্ছে প্রথমে P1 এসেছে, এবার P1 এর মানে P1 0 থেকে 2 পর্যন্ত চলবে, তাই না? চললো, এরপর কে কে বাকি আছে এদের সবাইকে আমি লিখে ফেলবো, লাইক P2, তারপর P3, এরপর P4, এরপর সবগুলোকে লিখে ফেললাম, বা P5ও আছে, আচ্ছা P5ও লিখে ফেললাম। এর তো মানে P4 আর P5 প্রসেস তো আসবে না 2 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, মানে আমি বলছি, মানে এই যে দুইটা নিয়ম বললাম না, ওই দুইটা নিয়মের আরেকটা নিয়ম সেটা এক্সপ্লেন করছে আর কি। প্রথমে P1 এর কাজ হলো, এরপর বাকি যেগুলো আছে সেগুলো লিখে ফেলবো, কারণ এটা তো সর্টেড অর্ডারে আছে, তাই না? তাহলে P1 এর পর P2 এর আসার কথা, P2 এর পর P3 এর আসার কথা, তারপর P4, তারপর P5, তো এগুলো লিখে ফেললাম। লিখে ফেলার পর এরপর দেখবো যে P1 কি, P1 এর বার্স্ট টাইম এখনো বাকি আছে কিনা, যদি বাকি থাকে তাহলে এখন লিখবো P1। এখন দেখো এইটার ক্ষেত্রে কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করছে, যে P1 P2 P3 P4 P5, এরপর আবার এসেছে P2, মানে P1 এসেছে, এরপর আবার আসবে P2, এরপর P3, এরপর P4, ঠিক আছে? এটা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করছে, তো এভাবে কোড করা যাবে, বুঝতে পেরেছো? কিন্তু এটা তো টাইম কোয়ান্টামের লজিক হইলো না তাই। এটাই আসলে স্যারকে জিজ্ঞাসা করতে হবে। আমি দেখো না গ্রুপে একটা মেসেজ পাঠিয়েছে যে স্যার আপনার কোডের সাথে মানে মিলছে না আর কি, সঠিক আউটপুট দিচ্ছে না। পরে দেখলাম যে আসলে এভারেজ টাইমটা সঠিক আসবে, কিন্তু এই যে কমপ্লিশন টাইম, তারপর টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, এগুলো একটু চেঞ্জ আসবে, বুঝতে পেরেছো? আর ইউটিউবে, তাহলে এটা সার্ভিস করতে হবে। হ্যাঁ, ইউটিউবেও এভাবে এভাবে সবাই দেখিয়েছে আর কি, মানে যারা কোড করেছে, বুঝতে পেরেছো? আর ওইভাবে ওই যে ফারহান ভাই যেভাবে করিয়েছেন ওইভাবে আসলে কোডে ইমপ্লিমেন্ট করাটা এটা অনেক মানে কমপ্লেক্স হয়ে যাবে আর কি। এভাবে করলে মানে কোডে ইমপ্লিমেন্ট করাটা সহজ, এই নিয়মটা ফলো করলে। আচ্ছা, স্যারের সাথে ডিসকাস করবো না এই বিষয়ে। তো আচ্ছা, আজকে তাহলে ক্লাস এতটুকুই, আর ক্লাস নিব না আজকে, আর 7 মিনিট বাকি আছে। আর ক্লাস রেকর্ড করা হয়েছে, ইনশাল্লাহ রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। আচ্ছা তাহলে কল থেকে লিফট নিব। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম।